হ্যালো গাইস, আজকে অনেক দিন পরে আবারও দেখতে পাচ্ছো যে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে এখন আমরা কোথায় এসেছি। সো আমার বড় ব্লগ করা হয়নি, কারণ আমি শর্টস ভিডিও বানাই বেশি। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিছু আমি ডাইরেক্ট মুখে বললাম না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যার কারণে আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মুড করে রাখতে হয়েছে। তো এখানে আমরা ড্রাইভার হেল্পাররা মিলে বাচ্চাদেরকে নিয়ে মিউজিয়ামে এসেছি, তো সেই সূত্রে ভিডিওটা করা। আর এখন যাব টিকিট কাটতে। দেখতেই পাচ্ছেন আছি এখন কলকাতা আলিপুর জেল মিউজিয়ামে। তো আমার এই সম্বন্ধে অত কিছু আইডিয়া নেই, তো আমি সেরকমভাবে কিছু বলতে পারবো না, শুধু আপনাদেরকে ভেতরের প্রদর্শনটা দেখাবো কত সুন্দর। এখন আমরা এখানে টিকিট কেটে নিলাম মাথা পিছু 30 টাকা, আর লাইটিং শো এর জন্য পড়বে 100 টাকা। এখানে সোমবার বন্ধ থাকে, বাকি দিন খোলা থাকে। তো আমরা এখন চলে এলাম মেন গেটের ভেতর দিয়ে। মেন গেটের ভেতর দিয়ে আসার পর সামনের দৃশ্যটা দেখুন, শুধু ফুল দিয়ে সাজানো, কত সুন্দর লাগছে। আমরা শীতের সময় এসেছিলাম বলে তাই এত রকমের ফুলের বাহার দেখতে পাচ্ছি। তো আমরা খানিকটা সামনে এগিয়ে গেলে এখানে একটি নেম প্লেট দেখতে পাবেন, ওখান থেকে আপনি কোন জায়গায় যেতে হবে সমস্ত কিছু ওই নেম প্লেটে সিগন্যাল দেওয়া রয়েছে। দেখুন, এই যে দেখা গেল ডান দিকে যেটা দেখা যাচ্ছে, এই সেই শহীদস্তম্ভ, যাদের ফাঁসির কারণে এই শহীদস্তম্ভ বানানো হয়েছে, সেই বিপ্লবীদের স্মৃতি হিসেবে এখানে রাখা হয়েছে। এবারে আমরা খানিকটা সামনের দিকে এগিয়ে বাঁদিকে চলে যাব। এই যে বাঁদিকে, এটা হচ্ছে নেহরু সেল। এখানে জওহরলাল নেহরু, উনি এই সেলের মধ্যে ছিলেন। ওনার কক্ষটা দেখাবো। এই যে ছোট ছোট কক্ষ, এর মধ্যেই থাকতেন অনেক বিপ্লবী। আর এই যে সেলটা দেখছেন, এইখানে ওনার একটি মূর্তি তৈরি করে রাখা হয়েছে, জওহরলাল নেহরু। আর উনি এই সেলে ছিলেন মাত্র 80 দিন। আর ওনার এখানে দেখাচ্ছে দেখুন, জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কক্ষে ছিলেন উনি। আর ইনি হচ্ছেন ওনার মেয়ে ইন্দিরা গান্ধী, যিনি মাঝের মধ্যে এসে ওনার বাবার সাথে দেখা করে যেতেন। এখন সামনে যে রুমটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলিপুর জেলের মিডিল পয়েন্ট, মানে এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সমস্ত জেলটাকে দেখা যেত, তাই এটার নাম ওয়াচ টাওয়ার করা হয়েছে। চারিদিকটা যখন প্রদর্শন করতে করতে মাঝে এখানে একটু আমাদের স্টাফেদের মধ্যে হাসি ঠাট্টা করে ফেললাম। এখানে আমাদের এক সম্পর্কে মামাই হবে, তো উনি ভেতরে ঢুকেছেন, আর আমাদের এক ড্রাইভার স্টাফ ওনাকে ভেতরে ঢুকে চাবে আর কি লক করে দিয়েছে। তো দিয়ে এবারে চলে আসা হচ্ছে, উনি বাইরে বেরোনোর জন্য ছটফট করছেন। আমাদের বিপ্লবী হয়েছেন উনি। এখন আমরা চললাম আগেকার দিনের আগ্নেয় অস্ত্রের ইতিহাসে। এখানে দেখব তখনকার দিনে আগ্নেয় অস্ত্রগুলো কীরকম ছিল, তার বুলেটগুলো দেখাবো এখানে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি পেছন দিক দিয়ে এসে এসে দেখছি এদিকে সেলগুলোতে বাচ্চারা ভর্তি আছে, তাই পেছন দিকটা খালি দেখলাম। তো ওখান দিয়েই শুরু করি, কারণ ভালোভাবে ওই জায়গাটা দেখা যাবে আর ভিডিও করতেও সুবিধে হবে।
এই যে অ্যালুমিনিয়ামের বমটা দেখা যাচ্ছে, এই বমটা দীনেশ মজুমদারের থেকে উদ্ধার করা হয়েছিল। এই 6 চেম্বারের রিভলভারটা সত্যরঞ্জন বসুর কাছ থেকে উদ্ধার হয়েছিল। এখানে অনেক রকমের রিভলভার ও বোম, গুলি এই সমস্তগুলো উদ্ধার করা হয়েছিল বিভিন্ন বিপ্লবীর কাছ থেকে। সেগুলি এখানে এখনো ঐতিহাসিকভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের তরোয়াল, ছোট বড় ও বিভিন্ন রকমের রাইফেল দেখানো যাচ্ছে। এই যে গুলিটা দেখানো যাচ্ছে, এই গুলিটা সম্ভবত কিছু নেই, তবুও তার ইতিহাস হিসেবে রেখে দেওয়া হয়েছে এখানে। চলুন, এখনো অনেক এরকম আগ্নেয়াস্ত্র, তরোয়ার, বোম অনেক কিছুই রাখা রয়েছে, সেগুলোকে দেখাবো আপনাদেরকে। এখন আমরা চলে এলাম ফাঁসির মঞ্চের কাছে। তো দেখুন, এখানে ফাঁসির মঞ্চের কাছে একটা ছেড়ে দুটো দড়ি রয়েছে, মানে একসাথে দুটো ফাঁসি দেওয়া হতো। আর এই ফাঁসির মঞ্চে লাস্ট ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের 2004 সালে। আর এই যে সাইডের দ্বিতলা বাড়িগুলো দেখছেন, এখান থেকে যে সমস্ত আসামি বা অন্যান্য লোকেরা থাকতেন তাদেরকে জোরজবরদস্তি দেখানো হতো যে কীভাবে ফাঁসি দেওয়া হয়, যাতে তারা ভয় পেয়ে দ্বিতীয়বার না ওই একই ভুল করে কেউ। চারিদিকটা শুধু দেখুন, সত্যি এই জায়গাটায় নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো কিছু বলার নেই। জীবনে প্রথমবার চোখের সামনে থেকে দেখলাম। এরপরে চলে এলাম আমরা পোস্টমর্টম রুমে, মানে ফাঁসি হয়ে যাওয়ার পরে মৃত ব্যক্তিকে এখানে নিয়ে এসে তার পোস্টমর্টম করা হতো। এখন আমরা চলে এলাম এই কক্ষগুলোতে, যেখানে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের একদিন আগে এই কক্ষে রেখে দেওয়া হতো এবং এখানে তাদেরকে যে যে ধর্মের মানুষ তাকে সেই ধর্মের, যেমন হিন্দুদের গীতা ও বাকি জাতিদের যে সমস্তগুলো পড়ানো হয়, এই সমস্ত রুমগুলোতে দেখুন অ্যাটাচ রুম, এখানেই তাদেরকে ফাঁসির একদিন আগে এনে রাখা হতো। এরপরে ভেতরে গিয়ে দেখবো সেখানে কি আছে। ভেতরের দিকে যাওয়া যাক। এখন যেখানে আছি সেই রুমের ভেতরে রয়েছে লেখক, বিপ্লবী ও অনেক কবির কাহিনী, কিছু স্ট্যাচুও রয়েছে।
তো আমি এখানে কিছু কথা বলতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যেটা আমার ভিডিওর ক্ষেত্রে কপিরাইট পড়বে, তাই মিউট করে রেখে দিলাম আমি। এখন চলে এলাম আমরা ওয়াচ টাওয়ারে এসে আমরা দোতলায় উঠবো, আর সেখানে দেখবো দীপান্তরের বন্দি জীবনটা, কিভাবে তখনকার সময় মানুষকে কিভাবে শাসন করতো আর কি কাজকর্ম করাতো, সেগুলি দোতলায় আছে, দেখবো এখন। এই ওয়াচ টাওয়ারের নিচে এখানে পুরো আলিপুর জেল মিউজিয়ামের পুরো ফাউন্ডেশনটা এখানে তুলে ধরেছে, ছোট করে দেখিয়েছে, সেটা দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পরিকাঠামোটা তৈরি করা হয়েছে। এখন চলে এলাম ওয়াচ টাওয়ারের দোতলায়, আর এখানে দেখব বন্দীদের জীবন। দেখুন একে একে কিভাবে তখনকার সময় ব্রিটিশরা বিপ্লবী বা যারা বন্দি থাকতো তাদের কিভাবে তাদের সাথে নিষ্ঠুরভাবে কাজ করাতো।
এইদিকে এইদিকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমি ব্লগ ভিডিও খুব একটা বানাই না, তবুও মাঝের মধ্যে চেষ্টা করি। আর আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে থেকে পরবর্তী ভিডিও সকলের আগে আপনার কাছে যায়। ও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন।